মিশন মধ্যপ্রদেশ সফরের আজকে তৃতীয় দিন, 4 রাত্রি 4 দিনের প্রোগ্রাম আমাদের। আমরা আছি এখন মহাকাল মন্দির চত্বরে। এই মহাকাল মন্দির চত্বর এত বড় যে আপনার ঘুরে শেষ করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগবে। আপনারা আসুন মধ্যপ্রদেশ, দারুণ লাগবে, দারুণ। এখানে আরও একটা কথা বলি, এখানে যখন পুজো আপনারা দেবেন একটু সতর্ক হয়ে, কারণ এখানে বিভিন্ন রকম একটু ভুল এতে পড়ে গেলেই পয়সা আপনার বেশি চলে যাবে। একটু সাবধানে পুজো দেবেন, বাকি সব কিছু ঠিকঠাকই আছে, ঘুরে মন ভরে যাবে। আসুন মধ্যপ্রদেশ, ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগবে। 5ই ডিসেম্বর 2023 কলকাতা ছেড়ে 6 ডিসেম্বর বৃষ্টি ভেজা রাত্রে আমরা 3 টোটোবাজ এসে পৌঁছই জব্বলপুরে। পরের দিন 7ই ডিসেম্বর ঘুরে দেখি ভেড়াঘাট, 64 যোগিনী মন্দির, ধুঁয়াধার ফলস, ব্যালেন্সিং রক ও মদনমহল দুর্গ। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিলাম, সময় করে অবশ্যই দেখবেন। কিন্তু এর মধ্যে ঘটে গেছে একটা মজার ঘটনা। যে ট্রেনে আমরা উজ্জয়িন আসছিলাম সেই ট্রেনে আমাদের সিটের সামনেই বসেছিল এক দাদু। হঠাৎ দেখেই তিনি ট্রেনের বালিশ, সাদা চাদর সব ব্যাগে ভরে ফেলেছেন। যদিও পরে আমাদের অত্যাচারে এক এক করে সবকিছুই রেখে ওনাকে নামতে হয়েছিল ওনার গন্তব্য স্টেশনে। ট্রেন লেট করে উজ্জয়িন পৌঁছানোর সময় হাতে খুবই কম। 3টের মধ্যে মন্দিরে পৌঁছতে বলেছে আমাদের ভস্ম আরতি দেখার জন্য। তাই রুমে পৌঁছে ব্যাগপত্র রেখেই দিলাম দৌড় মন্দিরের উদ্দেশ্যে। সময় এখন রাত 2:20। মন্দির যেতে গিয়ে দেখলাম রাস্তাঘাট শুনশান, দোকানগুলো অর্ধেক খোলা, আবার কেউ বাড়ির সামনে বাইক রেখে দিব্যি ঘুমাচ্ছে। উজ্জয়িন আসার সময় অটো দাদাকে প্রশ্ন করেছিলাম এখানে মানুষজনের চুরি হওয়ার ভয় নেই নাকি। উত্তরে তিনি জানিয়েছিলেন এই উজ্জয়িন শহরকে পাহারা দেয় স্বয়ং মহাকাল, তাই তারা সবাই নিশ্চিন্ত। সত্যি এক অদ্ভুত শান্তি বিরাজ করছে কিন্তু চারপাশে। দূর থেকে মহাকাল মন্দিরের চূড়াটা দেখে পাগুলো কেমন যেন দাঁড়িয়ে গেল আমার। এরপর ক্রমশ আমরা এগিয়ে চললাম ভস্ম আরতি দেখার জন্য নির্ধারিত জায়গার দিকে। মন্দিরে ঢোকার সময় 4 জায়গায় কঠিন চেকিং করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। তার মধ্যে 3 জায়গায় অরিজিনাল আধার কার্ডের সাথে মিলিয়ে দেখা হচ্ছিল ভস্ম আরতি দেখার এন্ট্রি পাস। আর ফাইনাল চেকিংয়ে ক্যামেরা, মোবাইল, সাথে যত ইলেকট্রনিক গ্যাজেট ছিল সব জমা নিয়ে নিল। মন্দির চত্বরে বিনামূল্যে মোবাইল, ক্যামেরা ও জুতো রাখার ব্যবস্থা আছে, তাই এগুলি রাখার জন্য আলাদা করে আর কোনো পয়সা কড়ি খরচা করতে হবে না। এই মুহূর্তে ভস্ম আরতি দেখার জন্য আলাদা করে কোনো নির্ধারিত পোশাক বিধি নেই। এবার জানিয়ে দিই অনলাইন এন্ট্রি পাস কীভাবে কালেক্ট করবে। যেদিন ভস্ম আরতি দেখবেন তার 15 দিন আগে অনলাইনে srimahakaleশ্বর.com/ভস্ম আরতি এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে আপনাকে। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পাবেন এই রকম একটি চালান, যেখানে দেওয়া থাকবে আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বার এবং কোন সময় ঢুকতে হবে এবং কোথা দিয়ে ঢুকতে হবে তার ডিটেলস। ভস্ম আরতি ছাড়াও এই ওয়েবসাইট থেকে 8 রকমের পুজো বুক করতে পারেন আপনি। সেগুলির নাম আর দাম ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আমরা রুদ্রাভিষেক বুক করেছিলাম, এক একজনের জন্য পড়েছিল 1000 টাকা করে। আর পুরোহিত 3 জনকে একসাথে বসিয়ে এই অভিষেক করিয়েছিলেন, তার জন্য তিনি নিয়েছিলেন 1200 টাকা 3 জনের জন্য। বলে রাখি এই অভিষেক কিন্তু মন্দিরের ভেতরে হয় না, মন্দিরের বাইরে একটি পুকুর মতন রয়েছে যেটাকে কুণ্ড বলা হয়, তার পাশেই অভিষেকগুলি হয়। 1000 টাকা দিয়ে রুদ্রাভিষেক বুক করায় আমরা ভিআইপি দর্শনের সুযোগ পেয়ে গেছিলাম। আলাদা করে শীঘ্র দর্শন বা ভিআইপি দর্শনের টিকিট কাটতে হয়নি আমাদের। যদিও একটা জায়গার পরে ভিআইপি লাইন আর জেনারেল লাইন সব এক হয়ে যায়। যদি শুধুই ভিআইপি দর্শন বা শীঘ্র দর্শন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনে টিকিট পড়বে 250 টাকা করে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগে গর্ভগৃহে প্রবেশের জন্য 750 টাকার টিকিট পাওয়া যেত। বর্তমানে গর্ভগৃহে ঢোকা বন্ধ রয়েছে। ড্রেস কোড এই মুহূর্তে কিচ্ছু নেই। আমরা 3 জন হিন্দু সনাতন ধর্ম মতে ধুতি আর পাঞ্জাবি পরেই রুদ্রাভিষেক করেছিলাম। উজ্জয়িনের লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছিলাম উজ্জয়িন রিং রোড আর ভাতৃহারি মার্গে গঙ্গা টেন্ট হাউসের পাশে নিরামিষ এই খাবার জায়গাটিকে। যদিও আমরা কিছুই চিনি না এখানে, অটো দাদা এই জায়গার সন্ধান দিয়েছিলেন আমাদেরকে। মাথা পিছু মাত্র 200 টাকায় ভাত, সাথে রুটি, ডাল, পনির, সবজি, পায়েস এবং শেষে লস্যি। পেট পুজো সেরে আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম মহাকালেশ্বরের আশপাশ ঘুরে দেখার জন্য।
এই মুহূর্তে আমরা ঘুরছি গদকালিকা মন্দিরে। জায়গাটার নাম হচ্ছে গদ, সেখানে কালী মন্দির বলে গদকালিকা বলা হয়। এটি একটি পুরনো কালী মায়ের মন্দির। মনে করা হয় এই মন্দিরটি সত্যযুগে তৈরি করা হয়েছিল। উজ্জয়িন মহাকালী নামেও পরিচিত এই গদকালী মায়ের মন্দির মহাভারতের যুদ্ধের সময় তৈরি। আর মন্দিরের মা কালীর মূর্তিটি মন্দিরের থেকেও অনেক পুরনো বলে লোকমুখে শোনা যায়। অনেকের মতে দেবী সতীর ওপরের ঠোঁট এখানে পড়েছিল, তবে এই যুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ এই কালী মন্দির শক্তিপীঠ নয়। হরসিদ্ধি অঞ্চলে অবস্থানের কারণে এই কালী মন্দির শক্তিপীঠের সমান গুরুত্ব পায়। এই গদকালিকা মন্দিরের অসাধারণ ধর্মীয় তাৎপর্য রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ এটি সেই স্থান যেখানে কালিদাস মা কালীকে পুজো করে মূর্খ থেকে কবি হয়ে উঠেছিলেন। কালভৈরব মন্দিরে এই মুহূর্তে রয়েছে। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই মন্দিরে। গদকালিকা মন্দির এবং কালভৈরব দু জায়গাতে কিন্তু এরকম গাছ প্রদীপ আমরা দেখতে পেলাম। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্দিরের অস্তিত্ব আমরা দেখতে পাই। কালভৈরব মন্দিরে কিন্তু ভগবানের প্রসাদ হিসাবে এখানে মদ দেওয়া হয় এবং সেই মদ পরে প্রসাদ হিসাবে ভক্তরা গ্রহণ করে। এই রীতি কিন্তু এখানে রয়েছে। কাল ভৈরবকে বাবা মহাকালেশ্বরের সেনাপতি মনে করা হয়। এখানে ভক্তরা ভগবানকে প্রসাদ হিসাবে শুধু মদ দেয়ই না, ভগবান কাল ভৈরবের মূর্তিও সেই মদ পান করেন। রহস্যে মোড়া এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও দিতে পারেননি। একটা কুকুরের মূর্তি রয়েছে। আপনারা অনেক কথা কুকুর দেখলে ঢিল মারে, কুকুর কিন্তু কাল ভৈরবের বাহন। যিনি পুরোহিত, তিনি প্রতিদিন পুজোর পর প্রায় 2000 বোতল মদ উৎসর্গ করেন বাবা কাল ভৈরবের মূর্তিকে। এরপর সেই প্রসাদের মদ গ্রহণ করেন ভক্তরা। ভক্তদের মতে নানা ধরনের রোগ ব্যাধি নিরাময়ের ক্ষমতা রাখে এই প্রসাদের মদ। ঠিক আছে। উজ্জয়িনে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি সিদ্ধ বটের মন্দিরে। উজ্জয়িনের ভৈরবগড়ের শিবরাত তীরে 4টি বটগাছ ঘিরে রয়েছে পুরনো এই সিদ্ধ বটের মন্দির। হিন্দু পুরাণেও এই 4 বটগাছের উল্লেখ পাওয়া যায়। এটি শক্তিভেদ তীর্থ নামেও পরিচিত। বলা হয় পৃথিবীতে 4টি পবিত্র বটগাছ রয়েছে, যেগুলি হলো উজ্জয়িনের সিদ্ধ বট, মথুরা বৃন্দাবনের বংশী বট, গয়াতে গয়া বট এবং আরেকটি রয়েছে প্রয়াগে। শিবরাত তীরে এই বটগাছটি মুঘল আমলে কেটে তাতে লোহার কড়াই বসানো হয়েছিল, কিন্তু কিছুদিন পরে এটি আবার সবুজ হয়ে ওঠে। এই সিদ্ধ বটের মন্দিরের পাশেই রয়েছে শিপ্রা নদীর ঘাট, যেখানে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানও করা হয়। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, কবিতাটা মনে আছে তো? দেখুন গাড়ি কি চালাচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি উজ্জয়িনের মঙ্গলনাথ মন্দিরে। এখানে মঙ্গল দোষ কাটানোর জন্য অনেক রকম পূজার আয়োজন করা হয়ে থাকে, যেমন নবগ্রহ পূজা, কাল সর্পদোষ পূজা, ভাত পূজা ইত্যাদি। এখানে ভাত পূজা বলতে যে ভাত আমরা খাই সেই ভাতের কথাই বলা হয়েছে। মাঙ্গলিক হয়ে থাকলে বিয়ের আগে অনেকে এই ভাত পূজা এখানে এসে করিয়ে থাকেন। এইখানের পূজাগুলি অনলাইনে বুক করেও আপনারা এখানে আসতে পারেন। তার জন্য আপনাকে অনলাইনে মঙ্গলনাথ মন্দির উজ্জয়িন.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি উজ্জয়িনে আমাদের শেষ গন্তব্য সন্দীপনী আশ্রমে। এটি একটি পবিত্র মন্দির যা মহর্ষি সন্দীপনীর স্মরণে নির্মিত। পৌরাণিক কাহিনী অনুসারে এটি বিশ্বাস করা হয় যে এই আশ্রমে গুরু সন্দীপনী শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামা এবং ভাই বলরামকে শিক্ষা দিয়েছিলেন। এখানে সর্বেশ্বর মহাদেব নামেও একটি মন্দির রয়েছে, যে মন্দিরে 6000 বছরের পুরনো শিবলিঙ্গ রয়েছে এবং বিশ্বাস করা হয় যে গুরু সন্দীপনী এবং তার শিষ্যরা পুজো করতেন এই শিবলিঙ্গের। करोदर्शनीय स्वयंभू शिवलिंग द्वापर युग की 6000 साल प्राचीन कृष्ण जी के गुरु जी ने वेलुपति से उत्पन्न किया। इनकी जलाधारी में शेषनाग के दर्शन है, जो प्राय वर्ष दुर्लभ है। आप किसी शिवालय पर जाते हैं, शेषनाग को अलग से সারা দুপুর উজ্জয়িনে টোটোবাজি শেষে চললাম মহাকালেশ্বরের সন্ধ্যের করিডোর দেখতে।
উজ্জয়িন হলো মন্দির নগরী। আমরা খুব সামান্য জায়গার ভিডিও দেখাতে পারলাম আপনাদের, আরো অনেক কিছু দেখার রয়েছে মহাকালেশ্বরের মন্দিরের আশেপাশে ঘুরে দেখার জন্য। পুরাণ মতে অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাশী, পুরী, দ্বারকা এবং অবন্তিকা মানে উজ্জয়িনী, এই 7টি শহর মুক্তিদাতা শহর হিসাবে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী অমৃতের ফোঁটা নাসিক ও প্রয়াগের সাথে হরিদ্বার এবং উজ্জয়িনীতেও পড়েছিল, যার জন্য এই 4 জায়গায় আয়োজন করা হয় পবিত্র কুম্ভ মেলা। আর প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই উজ্জয়িনীতে। 2016-তে শেষ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল উজ্জয়িনে। এর পরের কুম্ভ মেলা হবে 2028-এ। আসবেন নাকি? আজ সকালে যখন আমরা ভোর 4টের সময় এখানে এসে পৌঁছই, 4টে না, আমরা এসে পৌঁছলাম তখন 3টের সময়, যখন আড়াইটার সময় যখন আমরা এখানে এসে পৌঁছই, তখন চত্বর তখন অবধি খোলেনি। আমরা যে ট্রেন থেকে নেমেছি রাত 1টার সময়তে জব্বলপুর থেকে, সেই এপিসোড আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখনও না দেখে থাকলে ওপরের আই বাটনে ক্লিক করুন আর দেখে নিন চটপট। যেটা বলছি, যদি আপনি এখানে এসে ভস্ম আরতি দেখতে চান, খুব ভালো, ভস্ম আরতি অবশ্যই দেখুন এবং চেষ্টা করবেন অনলাইনে টিকিটটা বুক করার জন্য। অনলাইনে টিকিট বুক করতে গেলে 200 টাকা টিকিটের জন্য চার্জ লাগে। যদি না পারেন, টোটোবাজ পডলার এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আপনি লিঙ্ক কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। কিন্তু যে কথাটা সেটা হচ্ছে যে যদি আপনারা টিকিট বুক করেন, চেষ্টা করবেন এই মন্দির চত্বরে তাড়াতাড়ি আসার। এখানে ঢোকার টাইম হচ্ছে 1টা থেকে 3টের মধ্যে। যে ভুলটা আমরা করেছিলাম, কালকে আমরা ঢুকেছিলাম প্রায় 2:30 থেকে 3টের সময়, যার জন্য লোক কিন্তু প্রচুর তখন জমা হয়ে গেছিলো ভস্ম আরতি দেখার জন্য। আমাদের ঢোকা পুরো বৃথা, আমাদের টাকা দেওয়া সেটাও পুরো বৃথা। জানি না এটা কেন মন্দির কর্তৃপক্ষ করছে, এটা ওদের একটু দেখা উচিত। প্রত্যেকটা মানুষ যখন 200 টাকা দিচ্ছে, তখন তার দেখার একটা হক রয়েছে ভস্ম আরতি। কিন্তু আমি বলে দিচ্ছি, প্রায় 50% মানুষই ভালো করে ভস্ম আরতি দেখতে পায় না। আমরাও কালকে পাইনি, তার থেকে অনেক বেশি ভালো হবে। বাইরে অনেকগুলো জায়েন্ট স্ক্রিন দেওয়া রয়েছে, সেখানে আপনারা এসে দেখুন, ভালো লাগবে। শীতকালে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু গরমকালে সমস্যাটা হবে না। যদি শীতটাকে আপনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে বলবো আপনি জায়েন্ট স্ক্রিনে এনজয় করুন, খুব ভালোভাবে দেখতে পারবেন, পরিষ্কার দেখতে পারবেন। ভস্ম আরতি যে 200 টাকার যে কুপন, সে কুপনের আপনার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে, যদি না আপনি আসতে পারেন সকাল সকাল। আর যদি মনে করেন আপনি 1টা থেকে 1:30টার মধ্যে আসতে পারবেন মন্দির গর্ভগৃহে, সেক্ষেত্রে ঠিক আছে। কারণ 1:30টার পরে যদি আপনি আসেন, আপনাকে অনেকটা পিছন দিকে বসতে হবে অ্যাজ ইউজুয়াল। তখন আপনি যখন ভেতরে ঢুকবেন, যখন গর্ভগৃহের দিকে যখন ভেতরে ঢুকবেন ভস্ম আরতি দেখার জন্য, আপনার লাইনটা অনেক পিছনে চলে আসবে, আপনি কিচ্ছু দেখতে পারবেন না। তাই বলে দিচ্ছি, 200 টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই, যদি না আপনি তাড়াতাড়ি আসতে পারেন। এটাই আপনাদের বলার ছিল। আমরা দেখতে পাইনি, আমি চেষ্টা করেছিলাম আপনাদের দেখাবো, আমি দেখতে পাইনি। জায়েন্ট স্ক্রিনে আপনি দেখেছি, তাই জন্য সেই ভিডিও আমি আলাদা করে শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। মন্দিরে ঘুরতে ঘুরতে যদি আপনারা খুব ক্লান্ত হয়ে যান, তাহলে মাঝে মধ্যে এরকম গাড়ি আপনাদের চোখে পড়বে। এই গাড়িগুলো যদি আপনি সিনিয়র হন বা যদি আপনি কোনো রকমভাবে অসুস্থ বোধ করেন, সেই ক্ষেত্রে আপনারা এই গাড়ি ইউটিলাইজ করতে পারেন। এই গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে মন্দির করিডোরে আপনাকে ঘুরে দেখাবে আপনাদেরকে। চাইলে আপনি পায়ে হেঁটেও দেখতে পারেন, ভালোই লাগবে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াতে। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো এই মহাকাল জ্যোতির্লিঙ্গ। এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী, বাকি 11টি জ্যোতির্লিঙ্গই কিন্তু পূর্বমুখী। কথায় আছে জমির দক্ষিণ দুয়ার। আমরা মাঝে মধ্যেই বলে থাকি বাস স্ট্যান্ডটা হয়েছে জমির দক্ষিণ দুয়ারে, বা অফিসটাও হয়েছে জমির দক্ষিণ দুয়ারে। মানে জেনে হোক বা না জেনে জমির দক্ষিণ দুয়ারে আমাদের যেতে সবারই একটু আপত্তি থাকে। আসলে শাস্ত্র মতে মৃত্যুর দিকটি হলো দক্ষিণ দিক। সেখানে উজ্জয়িনে বাবা মহাকালেশ্বর সেই দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করছে, জীবন ও মৃত্যুর মাঝে প্রাচীর হয়ে। এই মুহূর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের করিডোরে।
ফাইনালি আমরা মহাকালের শহর উজ্জয়িন ছেড়ে উজ্জয়িনকে বিদায় জানিয়ে চললাম ইন্দোরের উদ্দেশ্যে। मैं शिप्रा सा सरल तरल बहता हूँ, मैं कालिदास की शेष कथा कहता हूँ, मौत भी भय नहीं दिखला सकता मुझको, मैं महाकाल की नगरी में रहता हूँ। हरे हरे शंभु 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 महादेव। এইবার চট করে উজ্জয়িনের খরচার খতিয়ানটা আপনাদেরকে জানিয়ে দিই। রুম ভাড়া পড়েছিল 1000 টাকা, ট্রিপল বেড ছিল। লাঞ্চ পড়েছিল 200 টাকা, মানে 200 টাকা মাথা পিছু আমাদের খরচা পড়েছিল লাঞ্চের জন্য। অটো করে ঘোরাঘুরি করতে নিয়েছিল 3 জনের জন্য 400 টাকা, আর এই অটো করে হোটেল বা অটো করে স্টেশন মাথা পিছু নিল 25 টাকা। এই ছিল উজ্জয়িনের খরচার ফিরিস্তি। ফাইনালি রাত 11টায় আমাদের ইন্দোর যাওয়া ট্রেন 20912 বন্দে ভারত উজ্জয়িন থেকে বিদায় নেওয়ার বাঁশি বাজিয়ে দিল। পরের পর্বে ঘুরে দেখব ইন্দোর এবং তার আশপাশ। উজ্জয়িনের এই ভিডিও যদি আপনাদের মনে সামান্য দাগ কাটতে পারে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাতে মনে করব আমার এই খাটনির সার্থক। সাথে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো চার্জ লাগে না। ভালো থাকবেন, দেখা হচ্ছে মিশন মধ্যপ্রদেশের শেষ পর্বে।